হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা আবার ফিরে এসেছি নতুন একটা ক্লাসে, নতুন টপিক আলোচনা করতে। আমরা ক্লাস 10-এর গ্যাসিয়াশনের নতুন টপিক চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র আজকে আলোচনা করব। আগের দুটি ক্লাসে, প্রথম ক্লাসে বয়েলের সূত্র এবং তারপরের ক্লাসে চার্লসের সূত্র আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে নিচ্ছি যে এখানে কিভাবে করা যায়। তো ধরে নিই এম ভরের একটি গ্যাস পি চাপে ও টি উষ্ণতায় তার আয়তন হয়। এটা কি না, এম এম ভরের একটা গ্যাস ছিল, তার পি চাপে ও টি উষ্ণতায় তার আয়তন হচ্ছে ভি। এটা আমরা ধরে নিয়েছি। তো আমরা যদি প্রথমে বয়েলের সূত্র অনুযায়ী দেখি, বয়েলের সূত্র অনুযায়ী বয়েলের সূত্র আমরা সবাই জানি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে এবং চাপ কমলে আয়তন বাড়ে। অর্থাৎ চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। সেই জন্য আমরা লিখতেই পারি যে ভি প্রপোর্শনাল টু 1/p। কখন? যখন ভর আর উষ্ণতা স্থির থাকে, অর্থাৎ এম ও টি স্থির। এবার চার্লসের সূত্র অনুযায়ী কি হয় না, চার্লসের সূত্র অনুযায়ী কি হয় না, ভি প্রপোর্শনাল টু টি। অর্থাৎ কোন গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বাড়লে তার আয়তনও বাড়বে এবং উষ্ণতা কমলে আয়তনও কমবে। এটা কখন হয় না, যখন বস্তুর ভর এবং চাপ পি স্থির। বস্তুর ভর এম এবং চাপ পি স্থির। তো সূত্রটিকে বা সমীকরণ দুটিকে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী সংযোগ করে পাই। সংযোগ করে কি পাই না, দেখতে পাচ্ছি যে ভি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে এবং ভি উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত। অতএব আমরা লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি বাই পি। যখন টি আর পি পরিবর্তনশীল। বা এই ভেরিয়াস চিহ্ন তুললে আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, অর্থাৎ সমান চিহ্ন এবং ধ্রুবক নিয়ে আসা হয়েছে। তো এখানে কে কি না, কে নট ইকুয়াল টু 0। অর্থাৎ নট ইকুয়াল টু 0 বলতে কে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ কে একটি ধ্রুবক সংখ্যা। আমরা পি এখানে ভাগ এদিকে গেলে গুণ, অর্থাৎ পিভি বাই টিটা এদিকে এলে নিচে চলে আসবে, অর্থাৎ পিভি বাই টি ইকুয়াল টু কে। অর্থাৎ এটি হচ্ছে ধ্রুবক। পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। যদি ধরি যে P1 চাপে T1 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V1 এবং P2 চাপে T2 উষ্ণতায় আয়তন V2 হলে আমরা এই সামান্য সূত্র যে কি লিখতে পারি না, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। যখন PVT অর্থাৎ চাপ, আয়তন ও উষ্ণতা সবকিছুই পরিবর্তনশীল। ঠিক আছে। তো এক্ষেত্রে
কি যদি কোনো গণিতের প্রশ্নে চাপ, দুটি আয়তন এবং দুটি উষ্ণতার উল্লেখ থাকে এবং যে কোনো একটি না থাকলে এবং বের করতে বলবে, তো সেই প্রশ্নে আমরা এই চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্র দিয়ে আমরা গণিতটা করব। এবার আমরা আদর্শ ও বাস্তব গ্যাস সম্পর্কে জানবো। তো আদর্শ গ্যাস কাকে বলা হয় ও বাস্তব গ্যাস কাকে বলা হয়? যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়। বাস্তবে কোনো গ্যাসই কিন্তু বয়েল ও চার্লসের সূত্র মেনে চলতে পারে না, অর্থাৎ বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, এটা একটা কল্পনা মাত্র। অর্থাৎ আদর্শ গ্যাস কাকে বলা হচ্ছে না, বয়েল ও চার্লসের সূত্র মেনে চললেই সেই সমস্ত গ্যাসকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কি না, যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদের বা সেই সকল গ্যাসকেই বলা হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস বলা, ঠিক আছে। তো যে সকল গ্যাস বয়েল চার্লসের সূত্র মেনে চলে না তাদেরকেই বলা হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তবে যে সমস্ত গ্যাস আমরা আমাদের পরিবেশে আছে তারা সবই কিন্তু বাস্তব গ্যাস, কখনোই কোনো গ্যাসই কিন্তু আদর্শ গ্যাস নয়, অর্থাৎ তার কোনো গ্যাসই বয়েল ও চার্লসের সূত্র মেনে চলতে পারে না। তো তার কোনো ক্ষেত্রেই কি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সূত্র মেনে চলতে পারে না? একটা সত্য আছে যেখানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। কোন ক্ষেত্রে না, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অর্থাৎ নিম্ন চাপ যদি কোনো গ্যাসের চাপ যদি কম হয় সেখানে কি হবে? আমরা জানি যে চাপ ও আয়তন পরস্পর ব্যস্ততার মধ্যে পরিবর্তিত হয়, তা চাপ কম হলে ওখানে কি হবে? আয়তন বেশি হবে। আর উচ্চ উষ্ণতা, আমরা চার্লসের সূত্র যে জেনেছি যে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা যদি বেশি হয় সেখানেও কি হবে? আয়তন বেশি হবে। অর্থাৎ আয়তন যদি খুব বেশি হয়, কোনো গ্যাসের আয়তন, বাস্তব গ্যাসের আয়তন যদি খুব বেশি হয়, তাহলে সেক্ষেত্রে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এবার আমরা মোলার আয়তন সম্পর্কে জানি। তো মোলার আয়তন কাকে বলা হয় না, এক মোল বলতে কি, এক মোল কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে মোলার আয়তন মানে এক মোল কোনো গ্যাসের আয়তন। এক মোল কোনো গ্যাস প্রমাণ চাপ ও উষ্ণতায় এক মোল কোনো গ্যাস যে আয়তন অধিকার করে তাকেই বলা হয় মোলার গ্যাস। কি বলছি না, প্রমাণ চাপ ও উষ্ণতায় এক মোল কোনো গ্যাস যে আয়তন অধিকার করে তাকে বলা হয় মোলার আয়তন। এসটিপিতে যে কোনো গ্যাসের এক মোলের আয়তন অর্থাৎ মোলার আয়তন 22.4 লিটার। এটি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ এই যে মোলার আয়তন 22.4 লিটার, এটি কার উপর ডিপেন্ড করে?
চাপ এবং উষ্ণতার উপর ডিপেন্ড করে। কখনো এটি গ্যাসের প্রকৃতির ওপর, এই মোলার আয়তন গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। এই এসটিপিতে, তাই এসটিপিতে এটা সবসময় যে কোনো গ্যাসের ক্ষেত্রে তোমার 28 গ্রাম N2-র ক্ষেত্রে, 2 গ্রাম H2-র ক্ষেত্রে, 32 গ্রাম O2-র ক্ষেত্রে, সমস্ত গ্যাসের ক্ষেত্রেই এই 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই 1 মোল গ্যাসে উপস্থিত অনুর সংখ্যা, উপস্থিত অণু, পরমাণু বা আয়নের সংখ্যা হয়, অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23t। 6.022 into 10 to the power 23। এই যে কোনো গ্যাসের 1 মোলে এতটি অণু থাকে। যদি অণু থাকে, যদি গ্যাসটি অণু দিয়ে গঠিত হয় তো অণু থাকবে, যদি পরমাণু দিয়ে গঠিত হয় এতটি পরমাণু থাকবে, যদি আয়ন থাকে তাহলে 1 মোল কোনো আয়নে এতটি আয়ন থাকবে। এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা কি বলা হচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 into 10 to the power 23। এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। যদি অ্যাভোগাড্রো ধ্রুবকের কথা বলা হয়, অ্যাভোগাড্রো সংখ্যা না, যদি অ্যাভোগাড্রো ধ্রুবক হয় তবে সেটা মানটা একটু চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে 6.022 into 10 to the power 23 পার মোল। অর্থাৎ 1 মোল কোনো গ্যাসে 6.022 into 10 to the power 23টি অণু উপস্থিত থাকবে। তো অ্যাভোগাড্রো প্রকল্পটা কি? অ্যাভোগাড্রো প্রকল্পটাই বা কি না, বলছে সমচাপ ও সম উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। কি বলছে না, সমচাপ ও সমউষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। যদি আমার কাছে দুটো গ্যাস থাকে, দুটো গ্যাসের ক্ষেত্রে চাপ P এবং উষ্ণতা যদি T হয়, এবং দুটি গ্যাস কন্টেনারের আয়তন যদি একই V হয়, তবে এখানেও যে পরিমাণ অণু থাকবে ঠিক এখানেও সেই পরিমাণ অণু থাকবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পের সূত্রটা কি না, V প্রপোর্শনাল টু N। ভিটা হচ্ছে আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা। কখন হয়? যখন V আর T স্থির। আমরা যদি এই V আর N এর লেখচিত্র অঙ্কন করি তাহলে কি পাবো না, একটা লেখচিত্র যদি V আর একটা যদি N হয় তবে আমরা একটি মূল বিন্দুগামী সরলরেখা পাবো। কি পাচ্ছি না, মূল বিন্দুগামী সরলরেখা। এবার দেখা যাক যে শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু লঘু হয় কেন। না, আমরা জানি শুষ্ক বায়ুতে কোনো জলীয় বাষ্প উপস্থিত নেই, আর জলীয় বাষ্পযুক্ত বায়ুকে বলা হচ্ছে আর্দ্র বায়ু। এবার শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প নেই কিন্তু আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প আছে। এর মানে কি, যে যেখানে জলীয় বাষ্প নেই সেটা হালকা এবং যেখানে আছে সেখানে ভারী হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা দেখবো যে শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু লঘু হয় কেন। তো দেখি যে একটি আর্দ্র বায়ুতে x% জলীয় বাষ্প আছে, x% জলীয় বাষ্প। তো এই আর্দ্র বায়ুতে x% জলীয় বাষ্প আছে, অর্থাৎ 100 ভাগ যদি টোটাল একটা বায়ু হয়, 100 ভাগ এই বায়ুতে
এক্স ভাগ জলীয় বাষ্প আছে, তাহলে বাকি 100 মাইনাস এক্স ভাগ কি আছে, শুষ্ক বায়ু আছে। অর্থাৎ আর্দ্র বায়ুতে x% জলীয় বাষ্পের কথার অর্থটা কি না, বায়ুতে x ভাগ জলীয় বাষ্প এবং 100 মাইনাস এক্স ভাগ শুষ্ক বায়ু আছে। এবার আমরা জানি শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.4 এবং জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9। অতএব আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব সমান। তো এই দেখতে পাচ্ছি যে বায়ুতে আর্দ্র বায়ু অর্থাৎ মানে জলীয় বাষ্প কত, আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প কত আছে x ভাগ এবং শুষ্ক বায়ু কত আছে x মাইনাস 100 ভাগ। তো আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব নির্ণয়ের জন্য আমি কি করছি না, শুষ্ক বায়ু কত আছে না, শুষ্ক বায়ু আছে 100 মাইনাস এক্স এবং তার 100 মাইনাস এক্স, তার বাষ্প ঘনত্ব কত না 14.4 প্লাস বাকি 100 মাইনাস এক্স ভাগ শুষ্ক বায়ু বাদ দিলে আর বাকি থাকে কি না এক্স ভাগ জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত 9, তাহলে টোটাল হচ্ছে 9 ইন্টু এক্স বাই মোট আয়তন কত, মোট আয়তন হচ্ছে আমার 100 বাই হচ্ছে 100। ঠিক আছে, তো এটা কি হচ্ছে না আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব নির্ণয় করছি। বাষ্প ঘনত্ব সমান কি হচ্ছে না, ওই আর্দ্র বায়ুতে কি আছে, কিছু শুষ্ক বায়ু আছে আর কিছু জলীয় বাষ্প আছে। ওই শুষ্ক বায়ুর আয়তন বা কত ভাগ শুষ্ক বায়ু আছে সেটার সঙ্গে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব গুণ করেছি এবং সেটা বাকি যে জলীয় বাষ্প আছে তার সঙ্গে তার বাষ্প ঘনত্ব গুণ করে বসেছি, ভাগ করেছি কি দিয়ে না, মোট যে 100 ভাগ বায়ু আছে বা বায়ুর যে আয়তন সেটা দিয়ে ভাগ করেছি। এবার আমি যদি এখানে গুণ করি তাহলে কি পাবো না, এটা হচ্ছে 1440 মাইনাস 1414.4 এক্স প্লাস 9x বাই হচ্ছে 100। 1440 14.4 মাইনাস 14.4 ও প্লাস 9 মানে কি প্লাস মাইনাস বিয়োগ করলে আমরা পাই যেটা মাইনাস 5.4x বাই 100। এবার আমি যদি 100টা এরকম আছে তো প্রত্যেকটাকে ভাগ করতে পারি, অর্থাৎ 14.4 মাইনাস মানে 100 দিয়ে একবার 1440 কে ভাগ করতে পারি আর 5.4 কেও 100 দিয়ে ভাগ করতে পারি। তো এবার কি পাচ্ছি, অতএব আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব সমান 14.4টা কি না 14 হচ্ছে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব মাইনাস 0.054x। অর্থাৎ শুষ্ক বায়ুর যে বাষ্প ঘনত্ব সেখান থেকে সামান্য কিছু সংখ্যা বাদ দিলে আমরা আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব পাই। কিছু সংখ্যা থেকে অন্য কোনো সংখ্যা বাদ দিলে যেটা পাই তাহলে এই সংখ্যা নিশ্চয়ই ছোট হবে এবং শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব কি বেশি হবে। ওই জন্য লেখা হয় যে আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব less than শুষ্ক বায়ুর বাষ্প
আমরা দেখতে পাচ্ছি যে আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব কম এবং শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব বেশি। তো শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব বেশি হওয়ার জন্য সেটি ভারী হয় এবং আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব কম হওয়ার জন্য সেটি হচ্ছে হালকা বা লঘু হয়। এই জন্য বলা যায় যে শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু অনেক লঘু হয় বা হালকা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। তো ছাত্ররা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ও কমেন্ট করো এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করো যাতে তারাও পড়তে পারে তোমার সঙ্গে।